মানে একটা বিপ্লব হয়েছে সো কল্ড, সেটা সে সময় একটা বিপ্লবী সরকার হয়নি, একটা প্রক্লেমেশন হয়নি, সেটা 5 মাস পরে সেই প্রক্লেমেশন দিয়ে বিপ্লবটাকে বিপ্লব হিসাবে প্রতিষ্ঠিত করা হবে। মানে বিপ্লবের ইতিহাস এবং বিপ্লবীরা বিজয়ী হলে যা যা করে তার সাথে যদি মেলাই, এটা ম্যাচ করে না, আসলেই ম্যাচ করে না। যাই হোক, ওসব তর্ক আজকে সরিয়ে রাখি এবং আমি আবার একটা, আসলে এখানে এক্সক্লুসিভ ভিডিও করিনি, অনেক ভিডিওর মাঝে কথা বলেছি। একটা গণঅভ্যুত্থানকে বিপ্লব বলার বিপদ যেখানে, সেটা হচ্ছে কেন বিপ্লব না, এটা নিয়ে আমার আর্গুমেন্টগুলো আবার বলবো আলাদা একটা ভিডিওতে খুব দ্রুতই। কিন্তু বিপ্লবের সামনে যে এক্সপেকটেশনগুলো তৈরি হয়, গণঅভ্যুত্থান সেগুলো কখনো পূরণ করতে পারে না। ফলে গণঅভ্যুত্থানকে বিপ্লব মনে করে গণঅভ্যুত্থান করে গণঅভ্যুত্থান থেকে যা যা পাওয়ার ছিল সে পাওয়ার পথও নষ্ট হয়, সেটা নষ্ট হওয়ার লক্ষণ দেখছি। তারপর আমি জনাব হাসনাত একটা স্ট্যাটাস শেয়ার করেছেন, সেটাই হতে যাচ্ছে, ধরে নেওয়ার কিছু নেই, আবার ফেলে দেওয়ারও কিছু নেই। জনাব হাসনাত খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। আমি অন্যদেরটাও দেখলাম, আর কেউ তেমন কিছু বিস্তারিত লেখেননি কি করতে যাচ্ছেন। দুই ব্যাপার, একটা প্রক্লেমেশন বলছেন তারা করবেন, সেটা করলে এটার ভিত্তিতে রাষ্ট্রকে যদি তারা এভাবে দেখতে চান, তাহলে সেটা কিভাবে তারা এনশিওর করবেন। একটা সরকার আছে এবং এই সরকারটা এক্সিস্টিং কনস্টিটিউশন ফলো করে তারা থাকছেন, কিছু বিচ্যুতি হচ্ছে যেগুলো পরে র্যাটিফাই করতে হবে। তো এই সরকারটাকে নিয়ে তারা কি করবেন, নানান সব প্রশ্ন। যদি সেই সরকার তাদের এইটা না মেনে থাকে তাহলে তারা কি করবেন, অনেকগুলো প্রশ্ন। নট অনলি দ্যাট, সরকার যদি না মানে, এটাকে মানানোর মতো যথেষ্ট সক্ষমতা, শক্তি কি তাদের এই মুহূর্তে আছে? একই সাথে আরও অপরাপর যেসব রাজনৈতিক দল এবং সংগঠন দীর্ঘকাল মাঠে আছে, আমি স্পেসিফিকলি যদি বলি বিএনপি, তারা কি এটা মানবে, তারা কি এটা মেনে নেয়? অলরেডি নানান ক্ষেত্রে নানান জায়গায় তারা বলেছেন তারা এটা অ্যাকসেপ্ট করেন না। সংবিধান নতুন করে এটা ফেলে দিয়ে নতুন করে লেখা দূরে থাকুক, সংবিধানের সংশোধনও এই সরকারের অধীনে হবে, সেটাও তারা মনে করেন না সঠিক হবে। তাহলে বিএনপির সাথে তো তাদের স্পষ্ট, যদি তারা সত্যিকার অর্থেই সেরকম কিছু পরিবর্তন তৈরি করতে চায়, তাহলে বিএনপির সাথে তাদের সংঘাত হবে, সিরিয়াস সংঘাত হবে, প্রচণ্ড অস্থিরতা হবে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে সেই অস্থিরতার নমুনা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ওই প্রশ্নটা আসলো, তাদের এই প্রক্লেমেশন বা এটাকে নিয়ে তারা যে আউটলাইন সামনে দেবেন, রোড ম্যাপ সামনে দেবেন, সেটা কি দেশ গঠনের জন্য, নাকি একটা অ্যানার্কি তৈরি করা? বাংলাদেশে একটা অ্যানার্কি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, নানা দিক থেকে নানান চেষ্টা হচ্ছে। আমরা যদি সব একত্র করি, আমরা দেখব ভারত, তারপরে শেখ হাসিনা, সবাই মিলে তাদের যাবতীয় সম্পদ শক্তি সব ব্যবহার করছে, কতটা স্পর্ধা তাদের হয়েছে। একই সাথে এখন তারা যদি নামেন এবং সেটা নিয়ে পরস্পরের সাথে, সরকারের সাথে বা বিএনপির সাথে বা আর কারো সাথে যদি সংঘাত তৈরি হয়, দেশ খুবই অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে। এই নৈরাজ্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়াবে। কেন করছেন তারা এটা? তারা দল করবেন, দল করে গণতান্ত্রিকভাবে সবকিছু গড়ে তুলবেন এবং তারা যেহেতু মনে করেন যে জনগণের মধ্যে সংস্কারের প্রবল আকাঙ্ক্ষা আছে, তাহলে এটাকে ম্যানিফেস্টো করে নির্বাচন করতে পারেন, নির্বাচন করলে তারা জিতে যেতে পারেন। যদি তা থেকে থাকে, তাহলে তারা এই যে প্রক্লেমেশন এবং কনস্টিটিউশন রিলেটেড যেসব আলাপ সামনে আনছেন, এর মানে কি এই যে তারা সরকারকেও একটু শক্তি দেখাতে চান? কারণ আমরা সাম্প্রতিক সময়ে দেখব যে সরকার সম্ভবত তাদেরকে আগের মতো আর ঠিক গুরুত্ব দিচ্ছে না। তার প্রমাণও আছে আসলে বেশ কিছু ক্ষেত্রে, যেমন এই যে রাষ্ট্রপতির কথা বলছি, এই ক্ষেত্রে তারা অত্যন্ত কঠোর অবস্থান নিয়েও রাষ্ট্রপতিকে সরাতে পারেননি। শুধু তাই নয়, আমাদের পরে যখন উপদেষ্টা নেওয়া হলো তখন জনাব মুস্তাফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নিয়েছিলেন, সেটাও সরকার মানেনি। শুধু তাই না, সেবার যে কয়েকজন বিশেষ সহকারী এবং উপদেষ্টাকে নেওয়া হয়েছিল, তাদের সাথে কোনো আলাপ, বৈষম্য বিরোধী ছাত্র বা জাতীয় নাগরিক কমিটি কারোর সাথে কোনো আলাপ আলোচনা ছাড়াই সেটা করা হয়েছে বলেই জানা যায়। সুতরাং সরকার তাদেরকে আসলে আর আগের মতো পাত্তা দিচ্ছেন না, এটা বোঝা যাচ্ছে।